অন্ধকার, গভীর রাত। রাত বাড়তে চলেছে। রাতের পাখিরাও যেন আস্তে আস্তে তাদের আনাগোনা কমিয়ে দিয়েছে। মাঝে মধ্যে করুণ সুরে ডেকে উঠছে পেঁচা, বাদুড়। চারিদিক শুনশান, কেউ কোথাও নেই। রাতের নিস্তব্ধতা বিরাজ করছে এখন প্রকৃতির মাঝে। সেই নিস্তব্ধতা, কুয়াশা ঘেরা রাতে হঠাৎ করে শোনা যায় এক গভীর মন্ত্র উচ্চারণ, যা শুনলে কারোর বুঝতে আর বাকি থাকে না যে নিশ্চয়ই কোনো কাপালিক বা কোনো তান্ত্রিক কারোর ক্ষতি সাধন করছে। নিঃসন্দেহে এটা একটা ব্ল্যাক ম্যাজিক, বাংলায় যাকে বলে কালা জাদু। সেই কালা জাদুর মন্ত্র উচ্চারিত হচ্ছে বহু দূর থেকে, কিন্তু কেউ জানে না কোথা থেকে এই কালা জাদুর মন্ত্র গভীর রাতে ভেসে আসছে। রাত প্রহর গুনছে, কখন কার ক্ষতি হবে, কখন কোন বাড়ির আর্তনাদ শোনা যাবে। আজ 2025 সাল। এই 25 সালে টেকনোলজি প্রচুর উন্নত, সায়েন্স এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কিন্তু বর্তমান কালেও এই কালা জাদুর ঘটনা, সঙ্গে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ভৌতিক ঘটনা, অলৌকিক ঘটনা আজও ঘটে। কেউ এর ব্যাখ্যা দিতে পারে না, এমনকি সায়েন্সও এর ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছে। ফিয়ার ব্লক অনুভবে। কলেজের প্রিন্সিপাল কিছুতেই ফেল করা একজন স্টুডেন্টকে কলেজে ভর্তি নিচ্ছিলেন না। ছেলেটার বাবা অনেক রকম ভাবে অনুনয় বিনয় করলো, কিন্তু প্রিন্সিপাল বলল যে, দেখুন দাদা, আপনার ছেলে তো পাশ করেনি। যদি পাশ করতো তাহলে আমি ভেবে দেখতাম। নাম্বার কম হোক বেশি হোক সেটা আমি দেখতাম না, আপনি এইভাবে বলছেন আমি দেখতাম, কিন্তু ও তো পাশই করতে পারেনি। তাই জন্য আমি কি করে আমার কলেজে নিই? আর আমাদের কলেজের একটা এথিক্স আছে, যেটা যেসব স্টুডেন্টরা পাশ করে তাদেরকেই আমরা নিই, এবং শুধু পাশ না, 80% থেকে 90% নাম্বার না পেলে আমাদের কলেজে আমরা নিই না। অর্থাৎ ক্রিম স্টুডেন্ট ছাড়া আমরা এই কলেজে নিই না। তাও অনেক অনুনয় বিনয় করলো ভদ্রলোক, কিন্তু প্রিন্সিপাল কিছুতেই রাজি হলেন না। আসলে প্রিন্সিপাল খুব কর্তব্যপরায়ণ লোক ছিলেন এবং খুব সত্যিবাদী ছিলেন উনি। ভদ্রলোক এও বললেন যে, স্যার, যদি কোনো ডোনেশন লাগে আমি দিতে পারবো আপনাদেরকে, আপনি যা বলবেন। এই কথা শুনে প্রিন্সিপাল আবারও রেগে উঠেছিল। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে saptorshi699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9635493476, যেখানে আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ফেসবুক পেজও রয়েছে। ফেসবুক থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা আপনাদের পক্ষে খুব সুবিধা হবে। ফেসবুক পেজে আপনারা লিখবেন, সার্চে গিয়ে ফিয়ার _ব্লগ লিখলেই
আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা আপনাদের ফেসবুক পেজেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা বা আপনারা যে ঘটনা কালেক্ট করেন বা কারোর কাছ থেকে শোনেন, সেই ঘটনাও আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন এবং আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমরা সমস্ত ঘটনাই আমরা বলবো আমাদের চ্যানেলে, আমাদের প্রিয়ার লোকের ফ্যামিলির সঙ্গে আমরা শেয়ার করব। তো চলে আসি আজকের ঘটনায়। যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার ছেলে আমাদেরকে লিখে পাঠিয়েছে ঘটনাটা। সে প্রতিনিয়ত আমাদের ঘটনা শোনে এবং ভালোবাসে। তার পরিবারের সঙ্গে আমাদের ঘটনা ও শোনে। সে আমাকে মেল করে লিখে পাঠিয়েছে। ওর বাবার নাম ছিল নগেন্দ্রনাথ চৌধুরী। উনি ছিলেন কলেজের প্রিন্সিপাল। উনি খুব ভালো মানুষ ছিলেন, মনের দিক দিয়ে খুব ভালো এবং সত্যকে নিয়ে চলত। কোনো সময় মিথ্যে কথা বলতো না এবং খুব কর্তব্যপরায়ণ ছিল এবং সত্যিটাকে ভালোবাসতো। কোনো রকম ডুপ্লিমেসি বা মিথ্যেকে উনি প্রশ্রয় দিতেন না এবং খুব প্র্যাকটিক্যাল ছিলেন, কোনো কুসংস্কারও মানতেন না। যা গিয়ে ওনার বাবার যৌবন বয়সে ওনার বাবা চিন্তা করলেন যে আমি একটা কলেজ তৈরি করব। সেই কথা ভাবার সঙ্গে সঙ্গে সেই প্ল্যানটাকে উনি এক্সিকিউট করলেন, কলেজটা তৈরি করলেন। এই কলেজের পেছনে উনি প্রচুর টাইম নষ্ট করেছেন এই কলেজ করবে বলে। বাড়িতে প্রতিদিন এই নিয়ে ঝামেলাও হতো পরিবারের সঙ্গে। সবাই বলতো আর কি কলেজ কোনোদিন হবে না, এই টাইম ওয়েস্ট করা, এর থেকে তুই চাকরি বাকরি করলে অনেক ভালো হতো। কিন্তু উনি ওই একই রকম গো ধরে বসলেন যে না, আমি কলেজ তৈরি করবই, আমি একটা কলেজের ফাউন্ডার হবই। তো যথারীতি কিছু সময় পরে, কিছু বছর পরে কলেজ তৈরি হলো। সত্যিকারের একটা ভালো কলেজ তৈরি হলো। সেই কলেজ উনি অনেক দৌড়াদৌড়ি করে, নিজের রক্ত জল করে সেই কলেজটাকে দাঁড় করালেন এবং অ্যাপ্লিকেশন নিয়ে আসলেন, সরকারের হাতে কলেজটাকে দিয়ে দিলেন। উনি এতটাই সত্যকে ভালোবাসতেন, ওনাকে সরকার বলেছিল, যেহেতু কলেজটা উনি তৈরি করেছেন ফাউন্ডার, সেহেতু সরকার থেকে ওনাকে বলা হয়েছিল যে আপনি যখন কলেজটা তৈরি করেছেন তখন আপনিই প্রিন্সিপাল হন এই কলেজ। তখন উনি বললেন যে না, কলেজ আমি তৈরি করেছি তো কি হয়েছে, আমি প্রিন্সিপালশিপ পরীক্ষা দেব, তারপর যদি আমি পাশ করি তাহলেই আমি প্রিন্সিপাল হব। সেই মতো উনি পড়াশোনা করে প্রিন্সিপালশিপ পরীক্ষা দিলেন। রেজাল্ট আউট হলো, রেজাল্ট আসলো ওনার, রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরপরে উনি সেই কলেজে গিয়ে প্রিন্সিপাল হয়ে জয়েন করলেন। মানুষটাও ভালো ছিল সব দিক দিয়ে, কাজেই কলেজের প্রফেসররাও খুব ভালোবাসতো এবং কলেজের স্টুডেন্টরা প্রচন্ড ভালোবাসতো প্রিন্সিপাল স্যারকে। প্রত্যেকের সঙ্গে ওনার অমায়িক ব্যবহার। নিজের ছেলে হিসাবে উনি দেখতেন স্টুডেন্টদেরকে, এমনকি স্টুডেন্টদের গার্জিয়ানদের সঙ্গেও খুব ভালোভাবে কথাবার্তা বলতেন। প্রত্যেকেই খুব খুশি এবং এই কলেজটার মান উন্নত হচ্ছিল প্রতি বছর। এত ভালো কলেজ ওই জায়গায় আর নেই বললেই চলে। স্টুডেন্টও দিন দিন বাড়ছিল। আর ওই কলেজের একটা নিয়ম ছিল যে এই কলেজে সব ক্রিম স্টুডেন্টরা পড়বে। স্টুডেন্ট কম হোক তাতে কোনো ব্যাপার না, কিন্তু যারা পড়বে তারা যেন ক্রিম স্টুডেন্ট হয়। আর আরেকটা নিয়ম যেটা ছিল যে পরীক্ষা নিয়ে যারা 80 থেকে 90 মার্কস পাবে পরীক্ষাতে, অ্যাডমিশন টেস্টে, তাদেরকেই নেওয়া হবে, নয়তো না। 80 জায়গায় যদি 79ও হয় তাকেও নেওয়া হতো না। তো এরকম ভাবে চলতে লাগলো।
বেশ কিছু বছর পরে উনি সকালবেলা ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য বেরোবেন। সেই দিনটা ছিল রেজাল্ট বেরোনোর 3-4 দিন পরে। রেজাল্ট বলতে কলেজের যে অ্যাডমিশন টেস্ট হয় ভর্তির জন্য, সেই রেজাল্ট তার থেকে 3 দিন পর উনি খালি কলেজে বেরোতে যাবেন, হঠাৎ করে একজন এসে উপস্থিত হলো। তা উনি ঘরে বসালেন, বসে বললেন, হ্যাঁ বলুন দাদা, কি হয়েছে? তখন বলল, দেখুন স্যার, আপনি তো ওই কলেজের প্রিন্সিপাল, আপনার অনেক কথা আমরা শুনেছি, আমার ছেলে আপনার কলেজে পড়ার জন্য খুব আগ্রহী। তখন উনি বললেন যে, হ্যাঁ সে তো সব ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন টেস্ট তো হয়ে গেছে, আপনার ছেলেকে এখন কি করে নিই? ঠিক আছে, আমি দেখছি। তখন উনি বললেন, না স্যার, আমার ছেলে অ্যাডমিশন টেস্ট দিয়ে দিয়েছে। তখন উনি বললেন, ও তাহলে তো খুব ভালো, ও যদি সেরকম মার্কস পেয়ে থাকে, রেজাল্টটা আউট হয়ে গেছে, তা ও যদি সেরকম মার্কস পেয়ে থাকে আমাদের কলেজে এসে ভর্তি হোক, অসুবিধা তো কিছু নেই। কারণ আমরা তো, আপনি তো জানেন যে আমরা 80 থেকে 90 মার্কস না পেলে পরে আমরা নিই না। যদি আপনার ছেলে সেরকম হয়, তাহলে আপনার ছেলেকে আমরা অলওয়েজ ওয়েলকাম করব। তখন উনি একটু চুপ করে থেকে বললেন, এটাই তো প্রবলেম স্যার, আমি এই জন্যই আপনার কাছে এসেছি। তখন প্রিন্সিপাল একটু ভুরু কুঁচকে বললেন, আপনি একটু পরিষ্কার করে বলুন তো কি হয়েছে? উনি বললেন, স্যার, আমার ছেলে অ্যাডমিশন টেস্ট তো দিয়েছিল, কিন্তু পাশ করতে পারেনি। আপনি যদি একটু ওকে ভর্তি করান, খুব ভালো হয় আপনার কলেজে, ও খুব উৎসাহ। তখন প্রিন্সিপাল বলে, দেখুন একটা কথা বলি আপনাকে, আমরা ক্রিম স্টুডেন্ট নিই। যেখানে যে ছেলে পাশ করতে পারেনি তাকে আমরা কি করে নিই? কলেজের পাস মার্কস 30, কিন্তু কেউ যদি 40, 70 বা 60ও পায়, তাদেরকেও আমরা নিই না। 80 থেকে 90 যারা পায় তারাই আমাদের কলেজে কিন্তু এলিজেবল পড়াশোনা করার জন্য। সেখানে আপনার ছেলে অত মার্কস তো দূরের কথা, আপনার ছেলে অ্যাডমিশন টেস্টে ফেল করেছে, আমি তাকে কি করেই নিই, যতই আগ্রহী থাকুক। ঠিক আছে, ওকে 1 বছর পড়াশোনা করতে বলুন। পড়াশোনা করে সামনের বছর যখন আবার অ্যাডমিশন টেস্ট হবে, দিয়ে ভালো মার্কস করলে পরে আমরা অবশ্যই নেব আপনার ছেলেকে। তখন উনি বললেন কাচুমাচু হয়ে যে, স্যার, একটা বছর ছেলেটা নষ্ট হয়ে যাবে? তখন প্রিন্সিপাল বললেন যে, কিছু করার নেই দাদা, তাহলে আপনি এক কাজ করুন, আপনি অন্য কলেজের ব্যবস্থা করুন। উনি নাছোড়বান্দা যে, না, আমি আপনার কলেজেই ভর্তি করাবো আমার ছেলেকে, এবং যদি কিছু লাগে মানে ঘুষ, অ্যাকচুয়ালি কিছু লাগে, আমি দিতে রাজি আছি, আপনি যত বলবেন আমি ততই দেব। কিন্তু প্রিন্সিপাল এই কথা শুনে আরো রেগে গেলেন, কারণ উনি এইসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। তো ঘুষ তো দূরের কথা, উনি কারোর কাছ থেকে আজ পর্যন্ত মানে যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি কারোর কাছ থেকে একটা টাকা ধার পর্যন্ত করেনি। যা করেছে সব নিজের। আর যদিও কলেজ তৈরির সময় কিছু টাকা লেগেছিল, তখন অন্যের কাছ থেকে টাকা নিয়েছিলেন, নিয়ে সেগুলো কলেজ তৈরি হওয়ার পরে সঙ্গে সঙ্গে সব মিটিয়ে দিয়েছেন। প্রিন্সিপাল রেগে গিয়ে বলল, আপনি আমাকে টাকা দেখাচ্ছেন, আমি কিন্তু আপনাকে পুলিশের কাছে আমি আপনার নামে কমপ্লেন করব। আপনি চলে যান, আমি আপনার ছেলেকে নিতে পারবো না, কোনো মতেই নিতে পারবো না। যে ছেলে ফেল করেছে সেই ছেলের জন্য আপনি বলতে এসেছেন? এটা কিরকম কথা? উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে শুধু একটা কথা বলে গেলেন গম্ভীর গলায়, যে কথাটা শুনলে পরে এখনকার দিনে সেই কথা বিশ্বাস করা যায় না, কিন্তু সত্যিকারের ঘটে গেছিল সেই ঘটনা। বলে গেলেন, স্যার, কাজটা খারাপ করলেন, দেখুন কতদিন আপনার আয়ু থাকে। উনি এসব ব্যাপার বিশ্বাস করতেন না প্রিন্সিপাল। উনি কথাটা হেসে উড়িয়ে দিলেন।
উনি কলেজ চলে গেলেন। আবার কলেজ সেরকম ভাবে সুন্দরভাবে স্মুথলি চলছিল। ঠিক 1 মাস পরে আবার একটা উড়ো ফোন আসলো ওনার কাছে, ওনার কলেজের নাম্বারে। উনি ফোন ধরলেন, বললেন হ্যালো। তখন ওপাশ থেকে একটা গলা ভেসে আসলো, স্যার ভেবে দেখলেন কিছু? উনি একটু চমকে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ভেবে দেখবো, কে আপনি? তখন পরিচয় দিল। তখন প্রিন্সিপাল আবারও রেগে উঠল, বলল, আপনার ছেলেকে আমি কিছুতেই এই কলেজে ভর্তি করতে দেব না। প্রথম কথা, আপনার ছেলে ক্লিন স্টুডেন্ট না। দ্বিতীয়ত, আপনার ছেলে পাশও করেনি। কাজেই আমি আপনার ছেলেকে এই বছর কেন, কোনো বছরই ভর্তি করব না। ও যদি ওকে দেখাতে পারে ও 80 থেকে 90% মার্কস পেয়েছে, তাহলেই আমি নেব, নয়তো কোনো মতেই না। আমাদের কলেজের এথিক্স ভেঙে আমি নিয়ম বিরোধী কাজ কোনো সময় করতে পারবো না। আমি নিজেও নিয়ম বিরোধী কাজ করিনি। আশা করি আমার কলেজের স্টুডেন্ট গার্জিয়ানরাও এবং আদার্স কোনো কেউ যদি থাকে তারা নিয়ম বিরোধী কাজ করুক, সেটা আমি চাই না, বলে উনি ফোন কেটে দিলেন। ফোন কেটে দেওয়ার আগে একটা কথা শুনলেন, স্যার ভেবে দেখলে একটু আপনার জন্যই ভালো হতো। আমি কিন্তু আমার ছেলেকে পড়ানোর জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারি। সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বলে ফোনটা কেটে গেল। ঠিক তার 5 বছর পর ঘটনা ঘটল প্রিন্সিপালের সঙ্গে। প্রিন্সিপাল 5 বছর পর, এই 5.5 বছরের মতন হয়েছে, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। উনি যেখানে থাকতেন সেই জায়গার ডাক্তাররা অনেক টেস্ট করেছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না যে প্রিন্সিপালের কি হয়েছে, কি রোগ হয়েছে। রোগটা এরকম যে কিছু খেলে পরেই ওনার পেটে ব্যথা শুরু হতো। পেটে ব্যথা হতো, আবার কিছুক্ষণ পর কমে যেত। উনি ওই জন্য কিছুদিন পাত্তা দেন না, কিন্তু তারপরে এই প্রবলেমটা বাড়তে শুরু করে। পেটে জ্বালাও করতো কোনো সময় ব্যথাও করতো। তো ওই জায়গার ডাক্তাররা যখন কিছু ধরতে পারছে না, তখন উনি চলে আসলেন কলকাতাতে। কলকাতাতে এসে খুব বড় একজন ডাক্তার দেখালেন। উনি সমস্ত টেস্ট করতে বললেন। টেস্ট করলেন, আলট্রাসোনোগ্রাফি থেকে আরম্ভ করে স্পুটাম টুটাম সমস্ত কিছু টেস্ট করলেন। টেস্ট করে ডাক্তার রিপোর্ট দেখলো, দেখে বলল, আমি ঠিক ভালো বুঝতে পারছি না আপনাকে। আপনি একটা কাজ করুন, আমাদের কলকাতায় যে ক্যান্সার রিসার্চ সেন্টারটা আছে সেখানে চলে যান। উনি ওইখানে চলে গেলেন। ওখানকার ডাক্তার দেখে জবাব দিয়ে দিল যে আপনার ক্যান্সার হয়েছে স্টমাকে। উনি শুনে খুব ভেঙে পড়লেন যে শেষমেশ আমার এই রোগ হলো। উনি একাই এসেছিলেন কলকাতাতে। সঙ্গে সঙ্গে পরিবারকে ফোন করা হলো। ওনার ছেলে দিল্লিতে পড়তো, দিল্লি থেকে পড়া ছেড়ে ছেলে চলে আসলো। ওনার ওয়াইফও আসলো এবং ওনার এক কলেজের প্রফেসরও আসলো ওনার জন্য। ওরা সবাই মিলে ডিসাইড করলো ওনাকে নিয়ে চলে যাবে মুম্বাইয়ের জসলোক হসপিটালে, যেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট খুব ভালো হয়। চলে গেল মুম্বাই জসলোক হসপিটাল। রিপোর্ট দেখলো ডাক্তার। রিপোর্ট দেখে বলল, আপনি তো রিপোর্ট করেছেন কলকাতা থেকে, কিন্তু এখানে আমরা রিপোর্ট আবার করব, আপনার টেস্ট করব, তারপরে গিয়ে শিওর হবে। ওরাও এগ্রি হলো, টেস্ট করলো, একই রিপোর্ট। ডাক্তারি ভাষায় ক্যান্সারকে বলে কার্সিনোমা। রিপোর্টে আসলো সেই লেখা, কার্সিনোমা টিউমার ম্যালিগন্যান্ট। ডাক্তার বলল, কোনো অসুবিধা নেই আপনার, জাস্ট ফর্ম করেছে, জায়গাটা আমরা কেটে ফেলে দেবো, তাতে কোনো অসুবিধা হবে না, আপনি বেঁচে যাবেন। অপারেশন হলো, উনি সুস্থও হলেন, কিন্তু স্টমাকটা ছোট হয়ে গেল।
আসলে অপারেশন হয়েছে স্টমাকেই, তাই জন্য স্টমাকের আকারটা ছোট হয়ে গেল। ওনার খাওয়া দাওয়া তখন কমে গেল, যা খাওয়া দাওয়া করতো কম খেত, সবই খেত, কম খেত। ডাক্তার বলল, আপনাকে কেমোথেরাপি করতে হবে, আপনি কেমোথেরাপি করে 6 মাস পর আসুন, আমরা আপনাকে চেক আপ করব। উনি কেমোথেরাপি শুরু করলেন। কেমোথেরাপির যা প্রবলেম হয়, চুল পড়ে গেল মাথার, চামড়া কুচকে গেল, রং কালচে হয়ে গেল, ফর্সা ছিলেন কালচে হয়ে গেল। তো সবাই একটু চিন্তার মধ্যেই রয়েছে যে ক্যান্সার তো কতদূর কি ঠিক হবে, কারণ বর্তমানেও ক্যান্সারের কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত বেরোয়নি। সব রোগের প্রতিষেধক বেরিয়েছে, কিন্তু ক্যান্সার রোগের কোনো প্রতিষেধক আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। 6 মাস পর গেলেন, ডাক্তার দেখে বললেন, ওকে, কোনো ব্যাপার নেই, আপনি ঠিক আছেন, আরো 2টো ডোজ আপনার কেমোথেরাপি নিতে হবে, তারপরে আপনি 1 বছর পর আসবেন। উনি কেমোথেরাপি নিলেন, 1 বছর পর গেলেন। যাওয়ার পরে ডাক্তার কোথায় পরীক্ষা করলো, করে বলল, এই রিপোর্টটা বোধহয় ভুল এসছে, আরেকবার পরীক্ষা করতে হবে। উনি আবারও পরীক্ষা করলেন, পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে আবারও একটু ফর্ম করেছে, আবারও অপারেশন করতে হবে। আবারও পেটে অপারেশন করলো, করে পুরো স্টমাকটা কেটে ফেলে দিল। তা স্টমাক কেটে ফেলে দিলে আমাদের খাদ্য খাবার আমরা যেগুলো খাই সেগুলো তো স্টমাকে গিয়ে জমা হবে। তো ডাক্তার বলল যে তাতে কোনো অসুবিধা হবে না, আপনার খাওয়া দাওয়া সবই খেতে পারবেন, খাওয়া দাওয়া হয়তো যেরকম খেতেন সেরকম খেতে পারবেন না। আসলে স্টমাক এবং খাদ্যনালী ইসোফেগাস যেটা, সেটার মাঝখানে একটা পটলের মতন অংশ থাকে, যেটাকে বলা হয় ডিওডিনাম। ওখানে গিয়ে খাবারগুলো জমা হবে এবং ডাইজেস্টও হবে, কোনো অসুবিধে কোনো কারণ নেই। তা সত্যি সত্যি ওনার খাওয়া কমে গেছিল, কিন্তু সবই খেতে পারছেন উনি। অনেকটা সুস্থ হয়ে গেলেন পুরো স্টমাক কাটার পরে। উনি কলেজেও জয়েন করলেন। কলেজে গেলেন, ঠিক 3 মাস পর আরেকটা ফোন, সেই ভদ্রলোকের গলা, স্যার আপনি কি সুস্থ আছেন, ভালো থাকবেন, বলে ফোনটা কেটে গেল। উনি ওনার কথাগুলো কিছুতেই পাত্তা দিচ্ছে না। ডাক্তার আবারও ওনাকে বলেছিল যে আপনি 1 বছর পরে আসবেন, আমরা আপনাকে দেখে দেব। তা 1 বছর যাওয়ার আগেই এই 7-8 মাস 9 মাস পরেই ওনার শরীরে প্রচন্ড প্রবলেম শুরু হলো। কলেজে ঠিক মতন যেতে পারছেন না, ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেল। ঠিক যখন অবস্থা খুব খারাপ হলো, সেই সময় উনি ঘরে শুয়ে আছেন, আবার একটা ফোন, স্যার আপনি আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিলেন। সেই ভদ্রলোক বলে উঠল, 1 বছরের জন্য নষ্ট করে দিলেন, আপনাকেও তাই আমি ছেড়ে কথা বললাম না। আপনি ইহলোক থেকে পরলোকে যাবেন, তার জন্য থ্যাংক ইউ। এইরকম একটা বাজে কথা বললো ওনাকে। উনি তাও পাত্তা দিলেন না। যে রোগ হয়েছে এটা আবার উনি আমাকে কি বলবেন, রোগ তো হতেই পারে, এরকম ব্যাপার ছিল ওনার। আর এমন রোগী হলো যে যেটার থেকে আমি আর কোনোদিন কিওর হব না, আস্তে আস্তে মারা যাব। এর মধ্যে একদিন ঘটলো অন্যরকম ঘটনা। এই সন্ধে হয়ে এসছে, গোধূলি লগ্ন যাকে বলে। হঠাৎ করে গেটের সামনে শুনে একটা চিৎকার, চিৎকার মানে একটা জোরে গলা, অলোক নিরঞ্জন, জয় জয় শিবশম্ভু। সঙ্গে সঙ্গে ওনার ওয়াইফ দরজা খুলল। দরজা খুলে দেখছে একজন লাল শালু পরনে, লাল শালু পরে এসছেন, হাতে ত্রিশূল, কপালে সিঁদুর লেপটানো এবং মুখে ছাই ভস্য মাখা, দাড়িতে ভর্তি। এসে বলছে, মারে তোর স্বামী অসুস্থ, তো ক্যান্সার হয়েছে। উনি ক্যান্সার বলেননি, উনি বলেছেন কর্কট রোগ হয়েছে। তখন ওনার ওয়াইফ উনি বললেন,
হ্যাঁ বাবা হয়েছে, কিন্তু আপনি জানেন কি করে? উনি আবারও বলে উঠলেন, জয় জয় শিব শম্ভু। আরে আমাকে তো এখানে প্রেরণ করা হয়েছে, বলা হয়েছে আমাকে যে আমি যদি দেখে বুঝি ওনাকে সুস্থ করা সম্ভব, তাহলে আমি যেন তাকে সুস্থ করে দিয়ে আসি। আমি তোর স্বামীকে একটু দেখতে চাই, আমার পক্ষে সম্ভব হবে কিনা। তখন ওনার ওয়াইফ বললেন, ঠিক আছে বাবা, আপনি ঘরে আসুন। বলছে, আমি যার তার ঘরে ঢুকি না, আমি বাইরে দাঁড়াচ্ছি, তোর স্বামীকে তুই আমার সামনে নিয়ে আয়। ওনার স্বামীকে ধরে ধরে উনি সামনে নিয়ে গেলেন। একটা চেয়ার ছিল বাইরে, ওখানে বসালেন ওনার হাজবেন্ডকে। বসানোর পর উনি খুব ভালো করে দেখলেন, দেখে বুড়ো আঙুলটা দিয়ে, ওনার বুড়ো আঙুলটা দিয়ে কপালে ছুঁয়ালেন, ছুঁয়ে শিবের মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ে বলল, ঠিক আছে, আমি যা বোঝার বুঝে গেছি, তুই তোর হাজবেন্ডকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে বাইরে আয়, কিছু কথা তোকে বলবো। তা উনি ওনার হাজবেন্ডকে ঘরে শুয়ে দিয়ে এসে বাইরে এসে বসেছেন। তখন বলছে, দেখ মা, আমি শিবের পূজারী, আমাকে ওপর থেকেই আদেশ দিয়েছে এখানে আসার জন্য, কিন্তু আমি যা দেখলাম আমার বিদ্যাতে একে ঠিক করা আর সম্ভব না। আর বেশি দিন ওনাকে ধরে রাখা যাবে না, ওনাকে ইহলোকের মায়া ত্যাগ করতে হবে। আমি বুড়ো আঙ্গুল রেখে বুঝেছি বলে উনি চুপ করে গেলেন। চুপ করে আবার একটু করে বলছেন, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি মা তোকে, তোর হাজবেন্ডের কি কোনো শত্রু ছিল? তখন ওনার ভাই বলছে, শত্রু শত্রু না, শত্রু তো ছিল না। ও বাবা মনে পড়েছে, বলে ওই ঘটনাটা বললেন। তখন ওই সাধু বলছেন, হ্যাঁ আমিও এটাই আজ করেছি। একটু যদি আগে বুঝতে পারতাম, তাহলে আমি এটাকে ঠিকঠাক করতে পারতাম। আসলে ওই ভদ্রলোক তোর স্বামীর উপর রিভেঞ্জ নিয়েছে। উনি এক কাপালিকের কাছে গিয়ে তীর মেরেছে, তীরটা তোদের বাড়ির জমিতে এসেছে, কিন্তু তীর আসার আগে 3 দিন সময় থাকে। সেই সময় যদি আমি বুঝতে পারতাম, তাহলে ওই তীর তোদের বাড়ির সীমানাতে আসতোই না। আমি মন্ত্র বলে সেই তীর যেখান থেকে প্রেরিত হয়েছে আমি সেখানেই পাঠিয়ে দিতাম, কিন্তু এখন আর কিছু করার ক্ষমতা নেই। আবার বলল, জয় জয় শিব শম্ভু বলে উনি চলে গেলেন। মাসি ওনার চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে রইল। উনি ভদ্রমহিলা প্রিন্সিপালের জয় ওনার রাস্তার দিকে তাকিয়ে রইল, চলে যাওয়ার জায়গার দিকে। হঠাৎ করে দেখছেন 2 পা হাঁটার পরেই ওনাকে আর দেখা যাচ্ছে না। একটু উঁকি মেরে দেখতে গেল, দেখলো রাস্তাটা অনেক বড় ছিল, রাস্তাটার মধ্যে কেউ নেই, মনে হয় যেন কর্পূরের মতন উবে গেল। তো উনি ঘরে চলে আসলেন, এসে দেখছেন ওনার হাজবেন্ড কেমন যেন করছে। সঙ্গে সঙ্গে ছেলে ছিল ঘরে, ছেলেকে বলল, ছেলে ওই প্রফেসর যে জ্যেষ্ঠ হসপিটালে গেছিল ওনার সঙ্গে, তাকে কথা বলল। তখন উনি বললেন, আর বেশি দেরি করার দরকার নেই, তুমি এক কাজ করো, আমরা সবাই মিলে আবারও নিয়ে যাই। ডাক্তার 1 বছর বলেছে, প্রবলেম যখন হচ্ছে আর ওয়েট করার দরকার নেই, আমরা নিয়ে চলে যাই ওখানে, দেখি কি করে ডাক্তার। ডাক্তারের কাছে আবার নিয়ে যাওয়া হলো যশোর হসপিটালে। ডাক্তার আবারও সমস্ত পরীক্ষা করলেন, করে যা বললেন ওরা যেন আকাশ থেকে পড়লো। ওনার ওয়াইফ ডুকরে কেঁদে উঠল, বলল, ম্যাডাম আর কিছু করার নেই, ক্যান্সারটা ওনার সারা শরীরে ছড়িয়ে গেছে, একে আর বাঁচানো যাবে না, আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান, যতদিন বেঁচে থাকবে ততদিন ওনার যা ইচ্ছা সব
পূরণ করবেন, কারণ আমাদের পক্ষে আর একে বাঁচানো সম্ভব না। কারণ ওনার এখন যা অবস্থা, মেডিকেল সায়েন্সের বাইরে চলে গেছে। ওরা অগত্যা কি করবে, ওখান থেকে নিয়ে চলে আসলো ওনাদের জায়গায়। আস্তে আস্তে 2007 সালের জানুয়ারি মাসের 7 তারিখ উনি ইহলোক ছেড়ে চলে গেলেন পরলোকে। এটা ছিল একটা মর্মান্তিক ঘটনা, যে একটা লোক তার ছেলের জন্য কতটা দূর পর্যন্ত যেতে পারে, কলেজের প্রিন্সিপালকে পর্যন্ত তীর মেরে মেরে দিতে পারে। অনেকে বিশ্বাস করে না যে এখনো ব্ল্যাক ম্যাজিক আছে, কিন্তু আমি তো বলবো ব্ল্যাক ম্যাজিক এখনো আছে এবং এখনো ঘটে। বিভিন্ন রকম অলৌকিক, ভৌতিক, কালা জাদুর ঘটনা, কাপালিকরা এখনো আছে। মনে হয় আগামী দিনেও থাকবে এবং ঘটবে বিভিন্ন রকমের বাজে কার্যকলাপ। বাজে বলতে যেমন তীর প্রেরণ করা, ভূত প্রেরণ করা, অলৌকিক ঘটনা। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কমেন্টস করো, লাইক করো। আজকে আবারও বলছি, তোমাদের লাইক, শেয়ার, কমেন্টস আমাদেরকে পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জাগায়। শুভরাত্রি। পরের সপ্তাহের সানডে আবার আমি আরেকটা নতুন সত্য ঘটনা নিয়ে আসবো। এখানে গল্প বলা হয় না, যা বলা হয় সব সত্যি। নমস্কার।